যে 7-8 মাস হতে চলেছে, আপনি কতটুকু সংস্কারী সরকার করতে পেরেছে? কেউ কেউ বলছেন যে সংস্কারের কথা বলে সরকার বিলম্বিত করতে চাচ্ছে নির্বাচন প্রক্রিয়াকে, এবং এই কারণেই সংস্কারের মূলও ঝুলানো হয়েছে অনেকে বলছেন। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে কথা স্পষ্ট করে বলা হয়েছে যে নির্বাচন নিয়ে তারা সে ধরনের খুব বেশি আগ্রহী নয়, কিন্তু সংস্কারের কথা বলে বিলম্ব করছে। আসলে কি এই সরকারের পক্ষে সংস্কার করার সদিচ্ছা আছে? সংস্কার কি আদৌ হবে, নাকি সংস্কার একটি কেবলমাত্র একটি আলোচনার বিষয় হিসেবেই থাকবে, অথবা কোন সংস্কার হতে দেখছেন আপনি? প্রথমে যেটা বলি যে শুধু যে আওয়ামী লীগের অপরাধী যারা আছেন তাদেরই শাস্তি চাচ্ছে তা না, তার সাথে তো সহযোগী অনেক অপরাধী ছিল। আপনি ধরুন রাশিদ খান মেনন, হাসানুল হক ইনু, জাতীয় পার্টি, এরা আওয়ামী লীগের সাথে মিলেমিশে লুটপাট করছে না, দুর্নীতি করছে না, এলাকা বিশেষে করছে, সব জায়গায় তো তাদের প্রভাব নাই। সুতরাং সকল দলের এই যে এখন বিএনপির যে লোকরা চাঁদাবাজি করতেছে, এদেরকে কি আপনি রাজনীতিতে রাখতে চান না রাখতে চান না? আমি মনে করি এদেরকেও আইনের আওতায় আনা উচিত। যারাই এই রাজনৈতিক দলকে পদ পদবীকে ইউজ করে জনগণের উপরে অত্যাচার করে, লুটপাট করে। জামাত বিএনপির কথা বললেন, তাহলে জামাত বড় অ্যাক্টর, জামাত কি দুর্নীতি করে না, বা জামাত কি চাঁদাবাজি করছে না, দখলদারি করছে না? অথবা যে ছাত্ররা এখন রাজনীতি করছে, সেটি সমন্বয়ক বলেন অথবা নতুন গঠিত দলের বিভিন্ন তৃণমূল পর্যায়ের নেতারা এর সাথে সংশ্লিষ্ট নয়? আপনি কি মানে এই গ্যারান্টিটা কি আপনি বলতে পারছেন যে নতুন রাজনৈতিক দল হিসেবে নতুন শক্তিরা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে না? এরকম কোনো খবরাখবর আপনি পাচ্ছেন না? প্রথমত, জামাত যদি চাঁদাবাজি করে, জামাতকে আপনি ধরেন? আপনি তো জামাতের চাঁদাবাজির কথা কোথাও শুনেন, পত্র পত্রিকাও দেখি না, বা আমার এলাকাতেও শুনি না, আশেপাশে শুনি না যে গুলিস্তানে যায় কারণ বাজারে জামাতের লোকেরা চাঁদাবাজি করতেছে, এরকম আপনি শুনছেন কিনা? আমি শুনি নাই। যদি করে তাহলে তাদের ডেফিনেটলি ধরা হবে। আর সমন্বয়কের কথা, সারা দেশব্যাপী সমন্বয়করা চাঁদাবাজি করবে কেমন? সারা দেশব্যাপী তো সমন্বয়ক নাইও, অনেক জায়গায় সমন্বয়করা নাই। সুতরাং অনেকে হয়তো সমন্বয়কের নাম করে করতেছে। তাছাড়া সমন্বয়করা দুর্নীতি করে, বা এখন তো সমন্বয়ক নাই, বা নতুন দল যে দুর্নীতি করে, এগুলির কিন্তু ক্রেডিবল রিপোর্ট তো হবে পত্র পত্রিকায়। এখানে ফেসবুকে অনেক কথা বলে, ফেসবুকের উপর ভিত্তি করে তো কমেন্ট করা যায় না। সুতরাং পত্র পত্রিকা যখন আসবে তখন আমি তো ডেফিনেটলি ডিমান্ড করব যে, তবে যে ভবিষ্যতে যে করবে না সে নিশ্চয়তা তো দেওয়া যায় না, কারণ সামনের হাল যেদিকে যায় পেছনের হালও সেদিকে যায়। এখানে যেভাবে আমরা চাচ্ছিলাম যে তারা এই বয়স্ক প্রবীণ যেসব রাজনীতিবিদরা জাতির সাথে প্রতারণা করছে তাদের উন্মোচন করবে, এবং তাদেরকে তাদের দুর্নীতি, এইসব পার্টির দুর্নীতি তারা তুলে ধরবে, এবং নিজেরা তারা সৎ থাকবে, একটা বিরাট আওয়াজ তুলবে, সেগুলি কিন্তু হচ্ছে না। তবে ভবিষ্যতে হয়তো তারা দুর্নীতি করতে পারে, চাঁদাবাজি করতে পারে, তখন তাদের নাম উল্লেখ না করি, বাংলাদেশের যে প্রধান যে ব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো আছে যারা ব্যবসা পরিচালনা করতো, সিন্ডিকেশন করতো, নানা রকম ব্যবসা করতো, তাদের আমরা কাউকে, কোনো নেতাকে, কোনো কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখিনি, বরং এও শুনছি যে তাদের পর্দার আড়ালে তাদের সাথে নেগোসিয়েশন হচ্ছে, যোগসাজশ হয়েছে, শত শত কোটি টাকার আদান প্রদান হয়েছে। আপনি অনেক রাজনৈতিক দলের নামের কথা কিন্তু এসছে। এখন বিষয়গুলো হচ্ছে যে হ্যাঁ, আপনি আওয়ামী লীগের দুর্নীতির চিত্র কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আপনি জানতে পারছেন। ফলে এখন যে দুর্নীতি হচ্ছে বা হচ্ছে না, এটা নিশ্চয়তা আমরা কতটা বলতে পারি। তো যাই হোক, সেগুলো তো আসলে বিতর্ক সাপেক্ষ বা আলোচনা সাপেক্ষ অনুসন্ধিত সাংবাদিকতা হলে সেটা আমরা দেখতে পাবো, কিন্তু সাংবাদিকতা নিয়েও প্রশ্ন আছে যে কেউ সেই প্রশ্ন করতে চায় কিনা, সেই সাহস আসে কিনা, সে রিস্ক নিচ্ছে কিনা, সেটা নিয়েও নানা রকম প্রশ্ন আছে। মঞ্জু ভাই, একটু আলোচনা আসতে চাই, সংস্কার নিয়ে একটু বলেন যে আসলে সংস্কার, এই সরকার কতটা সংস্কার করতে পারবে বলে আপনি মনে করেন, বা রাজনৈতিক দলগুলো সরকারকে কতটা সহযোগিতা করবে সংস্কার প্রশ্নে? আদৌ দেশের সংস্কার হবে কিনা, নাকি নির্বাচনের মধ্য দিয়ে আমরা আগেই সেই ফেসিবাজি ব্যবস্থার কথা যেটা বলি, যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার কথা বলি, সেদিকেই আমরা আবার ফিরে যাব? মানে কোনো পরিবর্তন কি হবে এবার, কি মনে হয়? না, পরিবর্তন তো প্রয়োজন, কিন্তু এই সরকার পারবে না। এই সরকার আপনি 11টা কমিশন করছে, তার ভিতরে 6টা কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া গেছে। এক এক কমিশনের এক এক রকম রিপোর্ট। কেউ বলছেন 4টা প্রদেশ করো, কেউ বলছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করো, এই ধরনের, কেউ বলছে যে 400 করো, সংখ্যা বাড়াইতে বলতেছে।
ইত্যাদি ইত্যাদি বহু রকমের করা হয়েছে। এখন সমস্যা হইলো যে এইগুলিকে কোঅর্ডিনেট করবে সবগুলি মিলা, কারণ এক এক রকমের হয়ে গেছে। সেগুলিকে নিয়ে যে একটা কোঅর্ডিনেট করবে, অর্থাৎ সমন্বয় করবে, সে সমন্বয় কবে করবে? এগুলি কবে করবে? সুতরাং এই সরকার ওই ধরনের কোনো আপনার সংস্কার করার মানে এবিলিটি নাই। ইচ্ছা থাকতে পারে, ইচ্ছা আছে বলেই তো 11টা কমিশন করছে, কিন্তু সেটাকে যে কোঅর্ডিনেট কইরা সমন্বয় কইরা ইমপ্লিমেন্ট করতে হবে। তো আপনি ইমপ্লিমেন্ট করবে কেমনে? ইমপ্লিমেন্ট জুলাই করারই তো সনদ তাদের করা হবে, সেই বলা হচ্ছে মেকানিজম। জুলাই সনদ। সবার সংস্কার প্রস্তাবগুলোকে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটি সনদ স্বাক্ষর করা হবে। সেখানে রাজনৈতিক দলগুলো অপরাপর সব দলগুলোকে আহ্বান জানানো হবে, তারা স্বাক্ষর করবে এবং জুলাই সনদের কিছু অংশে সরকার হয়তো পূরণ করবে, পরবর্তী যারা ক্ষমতায় যাবে তারা সেটি বাস্তবায়ন করবে। এই ধরনের একটি দিকে যেতে চাইছে। তো এই যে জুলাই সনদ বা সংস্কারের ঐক্যমত্য একটি কমিশন গঠন করা হয়েছে, সেটার কতটা সফলতা আসবে, রাজনৈতিক দলগুলো কতটা এর পিছনে মানে ঐক্যমত্য পৌঁছবে বলে আপনি মনে করেন? প্রথমত আপনি দেখেন, যখন আহ, আহ, এরা এই ঐক্যমত্যে পৌঁছবে এবং সবাই একটা সিগনেচার করবে, রাইট? রাজনৈতিক দল হলো 250 রাজনৈতিক দল। এক একটা রাজনৈতিক দলের এক এক রকমের আহ, ইচ্ছা। কেউ বলতে চাচ্ছেন শরিয়া আইন চালু করবেন, কেউ বলছেন যে তারা কমিউনিস্ট সিস্টেম, বাসুদ মনে করেন কমিউনিস্ট সিস্টেম চালু করবে, কেউ ফ্রি মার্কেট ইকোনমির কথা বলতে চাচ্ছে, কেউ আপনার আদিবাসী বলবে, কেউ বলবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনেক রকমের জটিলতা আছে। তারপরে তারা যে সাইন করবে, সাইন করার পরে তারা যে পালন না করে, আপনি কি কোর্টে যেয়ে তার বিরুদ্ধে মামলা করতে পারবেন সেই দলের বিরুদ্ধে? যে এগ্রিমেন্টের কোনো পানিশমেন্ট দেওয়ার মতো কোনো মেকানিজম নাই, সেই এগ্রিমেন্টের কোনো ভ্যালুও নাই। এগুলি না কইরা ইউনূস সাহেব যদি মানে সহজ সরল বুদ্ধিতে এই কাজটা করতেন, যে কিভাবে দুর্নীতি দমন করা যায়, বাংলার এই সরকারকে কিভাবে দুর্নীতিমুক্ত করা যায়, কিভাবে আপনার চাঁদাবাজ মুক্ত করা যায়, কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভালো করা যায়, সেগুলো তো উনি করেন নাই। উনি করেন নাই কারণ উনার সেই সদিচ্ছা নাই। সদিচ্ছা নাই কেন? উনি নিজেও কিন্তু সম্পদের হিসেব দেন নাই। এখান থেকে ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে ওনার সুবিধার সময় অনুযায়ী উনি তো বলেন আমি কোনো বাড়ির মালিক না, গাড়ির মালিক না, কোনো সম্পদের মালিক না। এই কথাটা এক কলমের খোঁচায় লিখে দিতে পারেন না কেন? উনি বলতে পারেন না কেন উনার এই যে সব অ্যাডভাইজারদেরকে, এই অ্যাডভাইজারদেরকে, যে তোমরা তোমাদের সম্পদের হিসাবটা দাও। আপনি যদি অ্যাডভাইজাররাই সম্পদের হিসাব না দেয়, এই তাহলে সম্পদের হিসাব না দেওয়ার মানেই হচ্ছে তাদের এমন সব সম্পত্তি আছে, এমন সব সম্পত্তি আছে যে সম্পত্তির হিসাব দিলে পাবলিকে বের করে ফেলবে যে অতীতে তারা দুর্নীতি করছে। তাই সেই সব লোক নিয়ে উনি কিভাবে এই রাষ্ট্রকে সংস্কার করবেন, রাষ্ট্রকে পরিশুদ্ধিত করবেন, সেই ক্ষমতা ওনার নাই। সেই ক্ষমতা থাকলে উনার কথায় উনি কেন অর্ডার দেয় না, তোমরা যদি সম্পদের হিসাব না দাও তোমরা আমার সাথে করতে পারবে না। আর উনার সম্পদেরও তো মঞ্জু ভাই, হিসাব দেওয়া উচিত। উনি তো আপনি যে বাক উনি স্বাধীনতার কথা বাক স্বাধীনতার কথা বলছিলেন, যে স্বাধীনভাবে সংবাদপত্রগুলো সংবাদ পরিবেশন করতে পারছে কিনা, এই প্রশ্নটি আমি একটু করতে চাই। সাথে যোগ করতে চাই যে আইসিটি অ্যাক্ট, যেটা নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সময় সমালোচনা হয়েছে, দারুণভাবে সমালোচনা করা হয়েছে, আপনারা মানে কথা বলেছেন। এই আইসিটি অ্যাক্টে কিন্তু অপব্যবহার আমরা দেখেছি আওয়ামী লীগের সময়। সেই আইসিটি অ্যাক্টটা কি বাতিল করা গেছে এই 8 মাসে? তাহলে একটি মানে আইন, কালো আইন বাতিল করা গেল না, তাহলে আসলে কিভাবে সংস্কার হবে? এই প্রশ্নটা আমি একটু করতে চাই, বলুন। দেখেন, আইসিটি অ্যাক্টে মামলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের যে চুরি হলো, ডিজিটাল পদ্ধতিতে চুরি হলো, সেখানে একটা রিপোর্ট প্রকাশিত, রিপোর্ট লেখা হয়েছিল। সে রিপোর্ট প্রকাশ করছে সিআইডি, সব তদন্ত করে সেগুলি প্রকাশ, কাকে লুকাচ্ছে সেটা প্রকাশ করতেছে না। এই যে আইসিটি অ্যাক্টে তো একটা মামলা হয়েছিল, কিছুই করতেছে না। আপনার অনেক কিছুই আছে এই সরকার সেগুলি প্রকাশ করে না। এই যে জাহাঙ্গীর আলম সাহেব একটা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা রিপোর্ট করছিল না, সে একটা সেনাবাহিনীর পক্ষ থেকে একটা কমিশন করা হয়েছিল, সেই ছিল তদন্ত কমিটি, খুব সম্ভব এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা উনি সেটা করছিলেন। তখন তৎকালীন সরকার, শেখ হাসিনার সরকার ওটাকে প্রকাশ করতে দেয় নাই। এখন ডক্টর ইউনূস সাহেবের সরকার প্রকাশ করে না কেন? প্রকাশ করলে তো আমাদের স্বচ্ছতা আসে। এরকম অনেক কিছুই আছে এই সরকার। সাগর রুনির শেখ হত্যাকাণ্ডে হাসিনার সাগর রুনি হত্যাকাণ্ড কবে জানবো আমরা, বলেন? অর্থাৎ
এটা অত্যন্ত দুর্বল একটা সরকার, অত্যন্ত দুর্বল একটা সরকার। আপনি আরেকটা জিনিস দেখেন, এইখানে যে আমরা সবসময় শুনে আসতেছি কি যে ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের নদ নদীগুলি সব ধ্বংস হয়ে যাচ্ছে, মানে বায়োডাইভার্সিটি থাকতেছে না। এখন আমি একটা নতুন কথা শুনতেছি যে টিম গেছে, সেই টিম ওইখান থেকে আপনার ভোরের পাখির মতো গাইতেছে যে ঠিক মতো পানি আসে, পানি কমে গেলে ন্যাচারাল কারণে কমে, ন্যাচারাল কারণে কমে, কিন্তু পানি ঠিক মতোই ভারত দিচ্ছে বলে তাদের কাছে তারা দেখছে, সরেজমিনে দেখছে। তাহলে এতদিন পর্যন্ত যে আমরা বলছি যে ভারত পানি দেয় না ঠিক মতো, এবং হাইড্রোলজিস্টরা বলছে আমি জানি ঠিক মতো দেয় না, এই লোকরা ওইখানে কেন যে এই কথা বলতেছে, ওইখানে বসে ভারতে বসেই বলতেছে। তাহলে তো ভারতের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত, ভাই আমরা এতদিন পর্যন্ত তোমাদেরকে যে গালাগালি করছি, ভুল করছি, এই লোক আসতে একটি তদন্তের মধ্যে ফেলানো উচিত যে তুমি কোন ডাটার উপরে ভিত্তি করে বললা এই যে টিম গেছে, যৌথ নদী কমিশনের যে টিম গেছে, এখন এটা আপনাদের ভুল তাদেরকে নাকি এখন যারা আপনাদের ভুল ছিল নাকি এখন কি তারা সত্যটাই দেখছে বলে তারা হয়তো বলছে এটা? যে মন্ত্রী এই যে রেজওয়ানা হাসান, সে তো ভারতের পানি নীতি ফলো করে। সে তিস্তা বাঁধের একটা মহাপরিকল্পনা ছিল, 2016 সালে চুক্তি করছে একটা মহাপরিকল্পনা, সেটাকে ফান্ডিং এর জন্য দেওয়া হয়েছিল, ফান্ডিং এর জন্য। পরিকল্পনা না হলে, প্রজেক্ট না হলে তো ফান্ডিং করতে যায় না, ফান্ডিং এর জন্য দেওয়া হয়েছিল। এখন উনি সে বলতেছে কি যে এটা পাওয়ার চায়না এটাকে করছিল, এখন উনি বলতেছে যে নতুন করে ই করতে হবে, ফিজিবিলিটি স্টাডি করতে হবে, তিস্তা পারের লোকের কথা শুনতে হবে। তারা তো বলছেই যে আমার পানি চাই, গ্রীষ্মকালে পানি চাই, বর্ষাকালে বেশি পানি চাই না। তার মানে আরো 4 বছর ঝুলাই দিছে, 4 ইয়ার ঝুলাই দিছে, যেটা শেখ হাসিনা খুব খুশি হয়েছে ওখান থেকে যে আমি এমন লোক আসছে, আমি যা করছি যে প্রজেক্টটা হয়ে গেছে 2000, যদি এরা বলে কি যে কমপ্লিট হয় নাই, যদি কমপ্লিট না হয়ে থাকে 2016 সালে থেকে 8 বছরে যে কোম্পানি পারে নাই, তুমি তার সাথে আবার চুক্তি করছো কেন? ওয়াই মঞ্জু ভাই, না একটু সময় নিয়ে আপনার সাথে কথা বলবো, একটু বাড়িয়ে দিতে হবে, আমি অনুরোধ করবো